জয় হিন্দ দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি একটা মাঠের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জঙ্গল রয়েছে, মাঠের ভিতরে দাঁড়িয়ে আছি। আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমি আজকে কোথায় রয়েছি। আমি রয়েছি একটা নতুন এঁচোড় বাগানে, যেখানে নতুন করে এঁচোড় গাছের চাষ করা হয়েছে। খুবই স্বল্প পরিসরে করা হয়েছে, 1 থেকে 1.5 বিঘা জায়গায় চাষ করা হয়েছে। কিন্তু এইখানে এসে যেটা দেখতে পাচ্ছি বা এই মাঠে এসে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো পশ্চিমবঙ্গে কিন্তু অনেক নতুন নতুন চাষি অন্য অন্য চাষ সেরে এই এঁচোড় চাষের সাথে যুক্ত হচ্ছেন এবং তারা এখান থেকে একটা সফলতার মুখ দেখতে পাচ্ছেন যে এই চাষটা করলে পরে বা এই গাছটা রোপণ করলে পরে আমরা কিন্তু এখান থেকে একটা ভালো রেজাল্ট পেতে পারি, ভালো ফলন পেতে পারি। অন্য অন্য চাষের তুলনায় এই চাষটা কিন্তু অনেক প্রফিটেবল। সেটা কিন্তু চাষিরা সরজমিনে বিভিন্ন জমিতে, যেসব জমিতে এঁচোড় চাষ হয়েছে সেই সব জমিতে গিয়ে কিন্তু ওনারা বুঝতে পেরেছেন যে হ্যাঁ, এই এঁচোড় চাষটা যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু আমরা একটু লাভের মুখ দেখতে পারি। আজকালকার যে চাষের অবস্থা, বিভিন্ন ধরনের চাষ হচ্ছে, কেউ ধান চাষ করছে বা কেউ বিভিন্ন ধরনের চাষ করছে। সেই সব চাষের থেকে আমি বলছি না যে ধান চাষটা খারাপ, কিন্তু তুলনামূলকভাবে যাদের ছোট্ট জমি রয়েছে, যাদের পতিত জমি রয়েছে, যেখানে অন্য অন্য চাষ ভালো হয় না, সেই সব জায়গাতে চাষিরা কিন্তু এখন এঁচোড় চাষের দিকে ঝুঁকছেন এবং অনেক বড় পরিসরে চাষ করছেন, অনেক ছোট্ট পরিসরে চাষ করছেন। বিভিন্ন রকমের চাষি কিন্তু নতুন নতুন চাষি কিন্তু আমাদের এই এঁচোড় চাষে আসছে। সেই জন্যই আজকের আমি রয়েছি রঘুনাথপুরে, যেটা রানাঘাট থেকে কয়েক কিলোমিটার ভিতরেই রঘুনাথপুর। এইখানে কিন্তু ছোট্ট পরিসরে এক দাদা সরকারি চাকরি করেন, পাশাপাশি উনি কিন্তু এই এঁচোড় চাষের সাথে যুক্ত রয়েছে। এই এঁচোড় চাষে কিভাবে আসা দাদা? এঁচোড় চাষে আসা বলতে গেলে ওই ইউটিউবে দেখে প্রথমে ভালো লাগে এঁচোড় চাষটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারপরে ইউটিউবে অনেক ভিডিওই দেখি, অনেক বাগানও ঘুরি। মানে ফলন দেখে আপনি উদ্বুদ্ধ হয়েছেন এই এঁচোড় চাষে? হ্যাঁ, ফলন দেখে। তারপরে যে টাইমিংটা, যে টাইমে ফলনটা ওঠে সেটা খুব সুন্দর একটা টাইমিং। তো প্রথম আমি শুরু করেছিলাম ওই আপনার 65টা চারা দিয়ে। আচ্ছা। তা হট করে বর্ষায় আমার কিছু চারা মরে যায়। মরে যাওয়ার পরে দাদা সেই চারা আবার পাঠিয়েও দিয়েছে, যাই হোক লাগিয়েছি। সেই চারাগুলো ছোট ছোট আছে। আর এই জায়গাটা টোটালটা আছে 1 বিঘা। আচ্ছা, এই পুরো জায়গাটা হলো 1 বিঘা? 1 বিঘা। আচ্ছা। আবার নতুন করে কিছু চারার অর্ডার আছে, ওইগুলো টোটালটা হয়ে গেলে আমার পুরোটা 1 বিঘা বাগান। এইখানে কতগুলো চারা লাগিয়েছেন আপনি? এইখানে আপাতত এখন আছে 65টা চারা। 65টা চারা আছে। তার মধ্যে কিছু বড় আছে, ছোট আছে। যেগুলো মারা গেছিল সেইগুলো আবার নতুন করে লাগানো হয়েছে, তো ওইগুলো একটু ছোট ছোট আছে। দাদা, এই চারাটার বয়স কতদিন হলো? এটা এই 5.5 মাস। 5.5 মাস? মানে এই বাগানটার বয়সই হলো 5.5 মাস। 5.5 মাস। আর এই ছোট যে চারাগুলো, হ্যাঁ, কোন ছোট? এই যে ছোট চারাগুলো, এটা এই 15 দিন হচ্ছে এটা লাগানো হয়েছে। মানে মাত্র 15 দিন সবে লাগিয়েছেন? এখানে কি মরে গেছিল? এখানে মরে গেছিল, জল বেঁধে গোড়ায় জল জমে। আচ্ছা। জল বেরোনোর জায়গা ছিল না। আচ্ছা। তো তারপরে গাছগুলো সব মরে যায়, গোড়া পচে পচে। এখানে কি জলের কি সমস্যা হয়? না, জলের এমনি সমস্যা নেই। চাষবাসের দিক দিয়ে আমাদের নদীর জলে চাষ হয়। হ্যাঁ, এমনি সেরকম কোনো সমস্যা নেই। মানে এই যে কাঁঠাল বাগান রয়েছে বা এঁচোড় বাগান রয়েছে, এই বাগানে যদি জল জমে থাকে তাহলে কি সমস্যা? হ্যাঁ, জল জমে থাকলে গাছ মরে যাবে, মানে একদম মরে যাবে। একদিনের বেশি জল জমে থাকলে। কিন্তু লোকাল গাছ তো জল জমে থাকলে মরে যায় না? লোকাল গাছের সাথে এই গাছের সম্পূর্ণ আলাদা দাদা। লোকাল গাছটাই পুরো আলাদা। আচ্ছা। লোকাল গাছ আপনার 10 দিন জলের নিচে থাকলেও কিছু হবে না, কিন্তু এটা মানে 24 ঘন্টা জল দাঁড়িয়ে গেলেই গাছের গোড়া আস্তে আস্তে পচতে থাকবে, পচে পচে গাছটা মরে যাবে। আচ্ছা, মানে এই বড় গাছ হলেও মরে যাবে? আর বড় গাছ হলেও মরে যাবে যদি 1 বছর 2 বছরের গাছ হয়। তখন হয়তো একটু চামড়াটা মোটা হবে। হ্যাঁ, তখন হয়তো একটু সম্ভব বাঁচানো, মানে শিকড়গুলো মোটা হবে। হ্যাঁ, মোটা হবে তখন। কিন্তু চারা গাছ যেহেতু, সেই ক্ষেত্রে এখন মানে জলা জায়গাতে এই চাষ হবে না। আপনার জমিতে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আগাছা জন্মেছে। হ্যাঁ, পরিচর্যা কেমন করতে হয়? তো পরিচর্যাই করেন না? পরিচর্যা খুব একটা বেশি করতে হয় না। আচ্ছা। আগাছা জমেছে, এবার আমি ওই বর্ষার জন্য না কোনো আগাছা পরিষ্কার করছি না, কারণ আমি এর আগে খুব পরিষ্কার করে রাখতাম। হ্যাঁ, তো রাখার পরে হট করে আমার বর্ষায় 30টা গাছ মারা যাওয়ার পরে আমি ভাবলাম এই বর্ষা না গেলে আমি আর গোড়া পরিষ্কার করব না। এই যে দেখুন বন্ধুরা, আমরা ভিডিও করতে করতে কিন্তু বৃষ্টি নেমে গেছে, আর এই বৃষ্টির ভিতরে দাঁড়িয়েই আমরা বাগানেই দাঁড়িয়ে রয়েছি। জানি না কতদূর শ্যুট করতে পারবো। তাহলে পরিচর্যার যদি কথা বলি তাহলে মনে হয় খুব স্বল্প পরিসরে পরিচর্যা করতে খুবই, মানে খুব একটা পরিচর্যাই নেই। শুধু যখন বাচ্চা ছোট গাছ থাকে তখন একটু জল লাগে। আচ্ছা। হ্যাঁ, জল না দিলে গাছটা মরে যায়। আবার বেশি জল বাড়তেও দেওয়া যাবে না। আচ্ছা, জলটা বের করার ব্যবস্থা করতে হবে। জল বের করার ব্যবস্থা করতে হবে। আর একটু টাইমে খাবার দেওয়া, দাদার কাছে সেটা শুনলেই পাওয়া যায় কি খাবার দিতে হবে না দিতে হবে। আচ্ছা, সেই বিষয়ে সম্পূর্ণ হেল্প মনে হয় করে? হ্যাঁ, একদম। সেই দিক দিয়ে নিশ্চিন্ত। ফোন করলেই গাছের ছবি পাঠিয়ে দিলে দাদা বলে দেয় কি দিয়ে কি করতে হবে না করতে হবে, টোটালটা বলে দেয়। আপনার কেমন টাকা খরচা হয়েছে? আমার শুধু ওই
মানে এখন পর্যন্ত খরচ? হ্যাঁ মানে হ্যাঁ এখন পর্যন্ত 65টা গাছে খরচ কেমন হলো? আচ্ছা আচ্ছা, ওই লাগানো টাগানো দিয়ে হ্যাঁ একটা গাছ ধরেন 165 টাকা চারা নিয়েছে, হ্যাঁ, আর তারপরে বোধহয় ওই 10 টাকা 15 টাকা একটা গাছের পেছনে খরচ হয়েছে, মানে ওই বেশি খরচ হয় না? না না, ওই 180 টাকা মতন পার গাছ খরচ হয়েছে লাগানো নিয়ে এখনো আচ্ছা পর্যন্ত। আচ্ছা, মানে বেশি খরচ নেই এই না গাছে? না না, কোনো খরচ নেই, খুব সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে চাষ, হ্যাঁ, কোনো রকম রাসায়নিকের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, মানে যে রাসায়নিক দিলে একটা জমির ক্ষতি হয় সেই দিক দিয়েও কোনো সমস্যা মানে নেই। শুধু গোবর সার দিয়েও চাষ করা হ্যাঁ হ্যাঁ, শুধু গোবর সার দিয়ে সব থেকে ভালো হয় যদি শুধু গোবর সার দিয়ে চাষ করা যায়। বন্ধুরা শুট করতে করতে বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে তো অনেক নার্সারি রয়েছে, অনেক নার্সারি থাকতেও আপনি রামকৃষ্ণ নার্সারিতেই কেন গেলেন? রামকৃষ্ণ নার্সারি গেলাম বলতে আমি অনেক নার্সারি ঘুরেছি। আচ্ছা, হ্যাঁ, অনেক নার্সারি ঘোরার পরে আমি তাদের ফলনও দেখেছি, হ্যাঁ, দাদার এখানকার ফলন আমি দেখেছি। তো আচ্ছা। দেখে তারপরে আমি রামকৃষ্ণ নার্সারিতে গেলাম। আর রামকৃষ্ণ নার্সারিতে যাওয়ার আরেকটা কারণ সেটা হচ্ছে এই মানে চারা বিক্রি করে দেওয়ার পরে যে সার্ভিসটা, হ্যাঁ, মানে যে কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে দাদাকে হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ আছে, গ্রুপে ছবি পাঠিয়ে দিচ্ছি, সেখান থেকে সলিউশন দাদা বলে দিচ্ছে। হ্যাঁ, এবার দাদাকে ব্যস্ত মানুষ সবসময় ফোনে পাওয়া যায় না, হোয়াটসঅ্যাপে ইয়ে করে রাখলে পরে দাদা ঠিক রিপ্লাই দিয়ে দেয় যে মানে 100% সহযোগিতা পাওয়া যায়। একদম একদম। আচ্ছা, অন্য অন্য নার্সারির চারার তুলনায় কি রামকৃষ্ণ নার্সারির চারা বেটার? হ্যাঁ, আপনার ব্যক্তিগত মত থেকে কি মনে হয়? আমার ব্যক্তিগত মত থেকে আমার এখানে আরো চাষ হয়েছে। আচ্ছা, হ্যাঁ, বৃষ্টির জন্য দেখাতে পারলাম না, যাই হোক। তো ওই চারাগুলোর গ্রোথ আর আমার চারাগুলোর গ্রোথ অনেকটা মানে আকাশ পাতাল তফাৎ। ওদের চারা একই দেখা যাচ্ছে 1 মাস আগ পিছ করে লাগানো, এবার সেই ক্ষেত্রে ওদের চারা অনেকটা ছোট হয়ে রয়েছে, আমার চারাটা গ্রোথটা অন্যরকম। এই যে 165 টাকা দাম নিচ্ছে, আপনার মনে হচ্ছে না একটু বেশি দাম নিচ্ছে? 165 টাকা চারাটার দাম নিচ্ছে, ঠিক আছে বেশি নিচ্ছে, কিন্তু এটা বেশি বলা যাবে না, কারণ আমি জাতটাও তো আমাকে দেখতে হবে। আমি 50 টাকা 60 টাকা 30 টাকা এই চারা পেয়ে যাব, কিন্তু জাতের যে ব্যাপারটা আর সেই গাছে ফলন হবে কিনা গ্যারান্টি নেই। হবে না, হ্যাঁ কোনো গ্যারান্টি নেই। দেখা যাচ্ছে আমি বড় করলাম, টাকা ইনভেস্ট করে আমার সেই সময়টাই মার গেল, টাকাটা মার গেল। আচ্ছা, এই নার্সারি কি গ্যারান্টি দিয়েছে আপনাকে যে এতে 1-1.5 বছরই ফলন আসবে বা এরকম কোনো গ্যারান্টি দিয়েছে? হ্যাঁ, গ্যারান্টি তো অবশ্যই আছে। আমি বাগান যতটুকু দেখেছি তাতে করে বুঝতে পেরেছি। আর গ্যারান্টি দাদার একদম মানে কথাই গ্যারান্টি, মানে দাদা যেটা বলে, আমি তো অন্য অন্য জায়গায় দেখেছি, সেই বলার সাথে কথার অনেকটা ফারাক হয়ে যায়। কিন্তু আমরা যেখান থেকে চারাটা নিয়েছি কথার সাথে কোনো ফারাক নেই, মানে যেটা বলে সেটাই, মানে যেটা উনি বলেছে আপনাকে প্রথম থেকে সেটাই। আচ্ছা, এই যে বলছিলেন যে পরে যে চারাগুলো নিয়েছেন আপনি, প্রথম অবস্থায় গাছগুলো মরে গিয়েছিল, সেটা আপনার নিজস্ব ভুলের কারণে? হ্যাঁ হ্যাঁ, ভুলের কারণে জল দাঁড়িয়ে গেছে। সেই পরের চারাগুলো কি ফ্রিতে দিয়েছে না পয়সা নিয়েছে? না, সেই চারাগুলো ফ্রিতেই দিয়েছে। এরকম কতগুলো চারা? উনি আমার মারা গেছিল 35টা চারা, উনি 35টা চারাই ফ্রিতে দিয়ে দিয়েছে। মানে এখনকার দিনে চিন্তা করেন, আপনি চারা বিক্রি করে দিলেন, তারপর আপনার কোনো তো দায়িত্ব থাকে না। না না না, সেইখানে উনি ভাড়া দিয়ে প্রায় অনেকটা রাস্তা উনি চারা পাঠিয়ে দিয়েছে, আমি শুধু সেখান থেকে গিয়ে কালেক্ট করে নিয়ে এসেছি। বন্ধুরা, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে দাদার ইন্টারভিউটা ঘরে বসেই নিতে হলো। এই যে দেখুন, উপরে কিন্তু বৃষ্টি পড়ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেহেতু মাঠের ভিতরে রয়েছি। আর এই বৃষ্টি কখন থামবে তার কোনো কিন্তু আইডিয়া নেই আমাদের। হঠাৎ করে বৃষ্টিটা আসলো, যেরকম এখন বর্তমানে হয়ে থাকে আর কি। যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখালাম যে একজন নতুন খামারি বিভিন্ন কাজবাজ করেও কি করে একটা এসোর সাথে যুক্ত হয়েছেন, বা ওনার যে ছোট্ট বাগান সেখান থেকে উনি কতটা এক্সপেক্ট করছেন। আর এটাও আপনাদেরকে দেখাবো আগামী দিনে এই যে দাদা রয়েছেন, এই দাদার বাগানে যখন ফলন ধরবে তখনও কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে মাত্র 13 কাঠা জায়গাতে এঁচড় চাষ করে বছর 60 থেকে 65 হাজার টাকা দাদা কি করে ইনকাম করছেন। সেটা তো বাস্তব প্রমাণ তখন হবে যখন দাদার বাগানে আসবো আগামী বছর, বা তার 1 বছর বাদে, 1 থেকে 2 বছর বাদে, যে তখন কতটা ফলন হচ্ছে, বা দাদার এই চাষের সাফল্য দেখে আরও কতজন চালু করেছে, বা দাদা কতটা বাড়িয়েছে, সম্পূর্ণ বিস্তারিত থাকবে। তাই চ্যানেলে অবশ্যই ফলো রাখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।